বার কাউন্সিল পরীক্ষায় অল্প সময়ে কিভাবে পাশ করা যাবে। যেহেতু বার কাউন্সিল পরীক্ষার এমসিকিউ পরীক্ষার একটা নোটিশ পড়েছে, নোটিশে 29শে নভেম্বর 2025 এ পরীক্ষা। এখন এর মধ্যে ফর্ম ফিল আপও করে নিতে বলছে যারা ভাইভায় 3বার অকৃতকার্য হয়েছেন তাদেরকেও নতুন করে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। এখন যারা আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম যে ডিসেম্বরে পরীক্ষা হইতে পারে, তাদের জন্য এটা নতুন কোনো খবর না, শুধু একটু তারিখের হেরফের হয়েছে। এখন এই অল্প সময়ে আসলে কিভাবে পাশ করব, 7টা বিষয় বার কাউন্সিলের, এই 7টা বিষয় সম্পর্কে অল্প সময়ে কিভাবে ধারণা নেওয়া যায়, এটা আমাদেরকে যদি মাথায় রাখতে হয় সেক্ষেত্রে পড়ার পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আগে আমরা যারা 2 ঘন্টা পড়তাম তারা এখন 3 গুণ পড়া বাড়ায় দেবেন, তাহলে এখন পড়তে হবে কত ঘন্টা? 6 ঘন্টা। এবং পড়ার কোনো বিকল্প কিছুই নাই, এখানে আপনার কোনো তরিকা নাই পড়া ছাড়া। এখন এই 6 ঘন্টা পড়তে হবে। যারা পড়ুয়া আছেন আপনারা, তারা কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি অনেকখানি আগায় আছেন এবং তাদের একটা পড়ার অভ্যাস তৈরি হয়েই আছে। আর যারা পড়ুয়া নাই, যে আমি এখন থেকেই শুরু করতে চাচ্ছি, আসলে আমাকে দিয়েও হবে কিনা, তাদেরকে বলতেছি যে 3 মাস অনেক সময়। এটাকে আপনি যতটা অল্প ভাবতেছেন, নামে 3, কিন্তু এটা যদি দিনে হিসাব করেন তাহলে 3 মাসে কত দিন আসে? 90 দিন আসে। তাহলে 90 দিনে হিসাব করে আপনাকে এই 90 দিন এখনই একটা ক্যালেন্ডার আলাদা করে ফেলতে হবে যে আমি এই 90 দিনের থেকে প্রতিটা দিন আমি কেটে ফেলি। দেখবেন একদিন কাটতে গেলে বুকের মধ্যে একটা ধাক্কা আসে, এগুলো প্র্যাকটিস বিষয়, না করলে বুঝবেন না। একটা দিন কাটলে দেখবেন সকালবেলা মুখের মধ্যে একটা ধাক্কা লাগে, ওই ধাক্কাটা যদি আপনার ভিতরে থাকে তাহলে দেখবেন যে 90 দিন যাইতে অনেক সময় লাগবে। আর যদি মনে না করেন যে এরকম 3 মাস, তো এই জুলাইয়েরও 1 বছর হয়ে গেছে, তাই না? 3 মাস তো আপনার দেখতে দেখতে চলে যাবে। যদি আপনি এটা না করেন তাহলে 3 মাস অল্প সময়। আর যদি মনে করেন না 90 দিন অনেক সময়, তাহলে 90 দিনে পড়তে হবে 7টা সাবজেক্ট। 7টা বিষয় হলো দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, তারপরে হলো আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে দণ্ডবিধি, তারপরে সাক্ষ্য আইন, তারপর তামাদি আইন, তারপর বার কাউন্সিল পড়তে হবে। তাহলে এই 7টা সাবজেক্ট আপনাকে যদি পড়তে হয় সেক্ষেত্রে এগুলো সব পড়ার কোনো দরকারই নেই। বাজারে অনেক ধরনের প্রচলিত গাইড বই আছে, যেগুলো গাইড বই দেখবেন যে মোটামুটি একদম 7টা সাবজেক্টকেই তারা একটা বইয়ে বানায় রাখছে। আমি কি বুঝাইতে পারছি কথাগুলা? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কোন বইটা পড়বো। ভাই, বাজারে যে বইগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে রাখছে সেই বইগুলো পড়বো, অর্থাৎ প্রশ্ন ব্যাংক পড়বো। কেউ আবেগে 2 লাইন কবিতা লিখছে আইন নিয়ে হইতে পারে, কেউ হইতে পারে 7টা সাবজেক্ট নিয়ে অনেক কিছু লেখা রাখছে হইতে পারে। তা আমরা ওইরকম না, আমরা সাবেক প্রশ্ন সলভ আছে এরকম কোনো বই আছে কিনা। তাহলে কোন বইটা? আমি লিগাম প্রশ্ন ব্যাংক পড়তে বলি, কারণ বইটা আমার নিজের কাছে ভাল লাগছে। বইটা আমার কাছে অনেকে ফোন দেন যে আসলে আমরা বইয়ের বিজ্ঞাপনও দিচ্ছি না, বইটা ভালো, কারণ এই বইটার মধ্যে জুডিশিয়াল যত এমসিকিউ আছে এবং বার কাউন্সিলের সাবেক যত এমসিকিউ আছে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান করা। আপনি ওই একটা চটি বই পড়লে মোটামুটি দেখবেন যে বার কাউন্সিলের 30 থেকে 40% আপনার সলভ হয়ে গেছে। তাইলে এই বইটা কি আপনি সংগ্রহ করবেন বাজার থেকে, বা আপনি আইনের বই থেকে সংগ্রহ করবেন। লিগাম প্রশ্ন ব্যাংক, অনেক প্রশ্ন ব্যাংক আছে বাজারে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তবে এটা আমার কাছে ভাল লাগে, কমিশন খাওয়া ছাড়া বলতেছি, ভালো লাগাটা স্বীকার করতে পারবো না। এরপরে যদি বলেন স্যার আমি তো আইন পাঠ পড়ি, খুবই বেটার। যদি আপনি আইন পাঠ পড়তে পারেন সেক্ষেত্রে তো আপনি মুন্সিয়ানা পড়াশোনায় আপনি অনেকই ভালো, এবং আইন পাঠের সাথে সাথে আপনার আরও যে মোটা মোটা বইগুলো আছে ওইগুলো যদি আপনি পড়েন আপনি মুন্সিয়ানা, আপনি তো পড়াশোনায় ভালো। আপনার জন্য কিন্তু আমার এই ফাঁকিবাজি টেকনিক না, আমি বুঝাইতে পারতেছি কথা। যারা আইন পাঠ পড়তে পারেন ভালো, খুবই বেটার বই। এর পাশাপাশি আমি আপনাদেরকে আইন পাঠ লিখিত একটা প্রশ্ন ব্যাংক কিনতে বলছি। লিগাম প্রশ্ন ব্যাংক এমসিকিউ, পাশাপাশি আইন পাঠ লিখিত প্রশ্ন ব্যাংক আপনি ভাগ ভাগ করে 7টা টুকরা করে নেন বা 8টা টুকরা করে নেন লিখিত বইটাকে, তাহলে আপনি দেখতে সুন্দর লাগবে, হাতে নিতেও আরাম লাগবে, পড়তেও আরাম লাগবে। মোটা বই সাইকোলজিক্যালি পড়তে ভাল লাগে না। বুঝাইতে পারছি কথা কীভাবে পাস করতে হবে। এরপরে যারা আমাদের কাছে ভর্তি হইতে চান তাদেরকে বলছি 018174515
65 নাম্বারে ফোন দিবেন। আমরা সপ্তাহে 6 দিন পড়ানোর মতো একটা সিদ্ধান্ত নিচ্ছি যে 6 দিন পড়াবো, অনলাইনে পড়াবো এবং সরাসরি যাত্রাবাড়ি ক্যাম্পাসে আমরা পড়াবো। আপনারা আমাদের সাথে যদি থাকেন সেক্ষেত্রে এই বইগুলোর সাথে সাথে আমরা তো কিছু দিক নির্দেশনা দিব, বা এই বইগুলোই আমরা পড়িয়ে দিব আপনাকে। যারা হচ্ছে পড়তে চাচ্ছেন না তারা আমাদের একাডেমিতে ফোন দিতে পারেন। তাহলে এর সাথে সাথে আমি ভাগ করে নেব, এখন কি আমি এমসিকিউ পরীক্ষায় পাশ করব, নাকি রিটেনে পাশ করব, না অ্যাডভোকেসিতে পাশ করব? কি হইতে চাই আমি কি এমসিকিউ উত্তীর্ণ হইতে চাই, নাকি আমি রিটেন উত্তীর্ণ হইতে চাই, নাকি আমি অ্যাডভোকেট হইতে চাই? কি হইতে চাই? অ্যাডভোকেট হইতে চাই। তাহলে কেউ কেউ শুধু এমসিকিউর উপরে গুরুত্ব দিয়ে কিন্তু ভুল করতেছে, কারণ ঠিক 1 মাস পরই রিটেনের জন্য আপনি আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ নাই। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে আপনি এই এমসিকিউর পাশাপাশি আইনপাঠ বা যে কোনো একটা লিখিত বই, প্রশ্ন ব্যাংক, যেগুলো আগের প্রশ্ন সলভ করা আছে, সেই প্রশ্ন ব্যাংক কিনে নেবেন। কিনে নেওয়ার পরে আপনি পাশাপাশি এমসিকিউর পাশাপাশি কী করবেন, আপনি রিটেনগুলো একটু দেখবেন। তাহলে হবে কি যে আপনার প্রিপারেশনটা আর ভালো হবে। কারণ কি, যে টপিকসগুলো এমসিকিউতে গুরুত্বপূর্ণ ওই টপিকসগুলোর মধ্যে থেকেই রিটেনে কিছু অংশ গুরুত্বপূর্ণ। তাহলে আপনি যখন এমসিকিউ পড়ে ফেলবেন তখন সাথে সাথে ওই টপিকসটার একটু রিটেন দেখে নিলে তো আমাকে কেউ মারতেছে না, আমার জানাটা আরও গভীর হচ্ছে না। আমি বুঝাইতে পারতেছি কথা? যেমন হত্যা নরহত্যা দিয়ে এমসিকিউতেও আসবে প্রশ্ন, আপনার রিটেনেও প্রশ্ন আসবে, এটা আমরা জানি না। তাহলে হত্যা নরহত্যা যদি রিটেন আকারেই পড়ে ফেলি তাহলে এমসিকিউ হয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে এখন পাস করার জন্য আমি প্রথমে এমসিকিউ পাস করতে হবে, তারপর কিন্তু রিটেনে যাইতে হবে। আমি চাইলেই কিন্তু পাস হবে না, আমাকে পাস করার চেষ্টাটা করতে হবে। তাহলে আমি পাস করার জন্য কি চেষ্টা করতে পারি? প্রথমে আমাকে ভাবতে হবে যে এমসিকিউ পরীক্ষাটাই কঠিন, যেহেতু আমি এমসিকিউতে পাস করি না। তাহলে যেটা পাস করে না সেইটাই কিন্তু কঠিন। কেউ কেউ বলে রিটেন কঠিন, কারণ সে পাস করতে পারতেছে না। তাহলে আমার কাছে মনে হয় যে আপনি এমসিকিউ যদি ভালো করেন তারপরে আপনি রিটেন ভালো করার সুযোগ আছে। তাহলে কিছু কিছু মানসিক যোগ্যতাও দরকার আছে, শুধু পড়ালেখায় কিন্তু পাস হবে না। আমি অনেককে গেজেট মুখস্থ করতে দেখছি, পাস করতে দেখি নাই। অনেকেই গেজেট কি আছে, মুখস্থ আছে, দেখবেন সে পরীক্ষায় বারবার ফেইলার হচ্ছে, কারণ তার ভিতরে ওই অনুধাবনটা নাই। হয়তো শব্দগুলো তার মধ্যে ঢুকেছে, সে একটা জায়গায় মুন্সিয়ানা, কিন্তু তার মধ্যে অনুধাবন নাই। তাহলে এই অনুধাবন যারা আছে সে আমাদের থেকে একটু উন্নত মানুষ না? কথা বোঝেন? আমাদের থেকে কি একটু উন্নত মানুষ, যার অনুধাবনের ক্ষমতা উচ্চতর দক্ষতা আছে। তাহলে আমাদের থেকে উন্নত মানুষগুলাই পাস করবে। তাহলে এই অনুধাবন কার কার আছে এইটা খুঁজে বের করার জন্য, বা আইকিউ, এই অনুধাবনের নাম কি বলেন? আইকিউ কার কার আছে এইটা খুঁজে বের করার জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে এমসিকিউ। কার মধ্যে আইকিউ আছে এইটা বের করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে কি বলেন? এমসিকিউ। তাহলে এই এমসিকিউতে ভালো করলেই বোঝা যাবে যে আপনার আইকিউ ভালো। তাহলে শুধু আপনার ওই যে এটাকে বলে পড়াশোনার নলেজ দিয়ে কিন্তু এমসিকিউ পাস করা যাবে না। এখানে জেনারেল নলেজেরও দরকার আছে। এটার নাম কি বলেন? জেনারেল নলেজ। শুনতে সাধারণ জ্ঞান, কিন্তু নিজেই একটা অসাধারণ হয়ে গেছে, কারণ সবাই সাধারণ হইতে পারে না। আমরা প্রত্যেকেই কি অসাধারণ। তাহলে কে কে একটু বেশি অসাধারণ আমাদের মধ্যে থেকে, বা কে কে সাধারণ আমাদের মধ্যে থেকে, এটা বের করার জন্য কি বের হয়েছে বলেন? এমসিকিউ, মাল্টিপল চয়েস। তার মানে 4টা অপশন থাকবে, একটা খুঁচাইয়া আপনি উত্তর বাইর করবেন, এবং আপনি 4টা ছাড়া উত্তর দিতেই পারেন না। এমসিকিউ দিতে দিতে এরকম হয়েছে। আপনার আব্বার নাম কি? 4টা অপশন বলেন। শেষ হয় না? এরকম হয়ে গেছে এমসিকিউ দিতে দিতে, মানে অপশন খুঁজতে খুঁজতে। দিকে আপনার আব্বার নাম কি? বলে 4টা অপশন বলেন। বিলিভ মি, এরকম হয়ে গেছে সাইকোলজি। 4টা অপশন ছাড়া সে পারে না, 4টা রাস্তা তৈরি করা ছাড়া সে পারে না। তার 4টা রাস্তা আছে, এই 4টা রাস্তা প্রত্যেকটাই ঠিক হইতে পারে। বলেন কি বলছি? এই 4টা রাস্তার প্রত্যেকটাই ঠিক হইতে পারে, কিন্তু এর মধ্যে আপনাকে সঠিকটা খুঁজে বাইর করতে হবে। 4টা রাস্তা প্রত্যেকটাই, অর্থাৎ দেখতে মনে হইতে পারে 4টাই, এই অপশনের মধ্যে মাল্টিপল চয়েসের মধ্যে 4টাই যেন উত্তর, একটা আর একটার যেন
যমজ ভাই, চারটেই কি হইতে পারে? সঠিক না, ঠিক হইতে পারে, কিন্তু সঠিক হইল একটা। কিরকম একটু বলি। প্রশ্নগুলো আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন, কিন্তু নর্মাল প্রশ্ন হয় না। যেমন আপনার আব্বার নাম কি, এটা একটা নর্মাল প্রশ্ন হইতে পারে, আমার যে পিড়াইয়াও বলানো সম্ভব নয়, তাহলে এইটা একটা নর্মাল প্রশ্ন হইতে পারে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বাপের নামটা একটা অ্যাবনর্মাল প্রশ্ন, যারা সাধারণ তারাই উত্তর দিতে পারবে, তাই না? তার মানে কিছু কিছু নলেজ আপনার ভিতরে না থাকলে কখনোই অপশন চুজ করার ক্ষমতা তৈরি করতে পারে না। আপনার মধ্যে যখন কোনো শব্দ থাকবে তখনই অপশন চুজ করার ক্ষমতা তৈরি করতে পারে। চারটা রাস্তা মানে আপনার পথ সোজা হয়ে গেল, সেইটা কিন্তু না। কিরকম? আমাদের একটা প্রশ্নে, মাল্টিপল চয়েসের একটা প্রশ্নে 1 মার্কস থাকে, এবং এইটা যদি আপনি ভুল উত্তর দেন তাহলে 1.25 আপনি মাইনাস হয়ে যান। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে 1 মার্কস যদি থাকে, চারটা যদি অপশন থাকে, তাহলে প্রতি প্রশ্নে 4টা অপশন, তাহলে ভুল করার সম্ভাবনা কত বলতে পারেন? এখানে 4টা অপশন আপনাকে ভুল করার সম্ভাবনা তৈরি করে দিচ্ছে, ফাটটা তৈরি করে দিচ্ছে কত পার্সেন্ট? প্রতি প্রশ্নে যদি 25 করে ধরেন, সেক্ষেত্রে এই 4টা প্রশ্নে 1 মার্কস। 0.25 হইলে 4টা প্রশ্নে কত? 1 মার্কস। 4টা প্রশ্নের সঠিক উত্তর কয়টা? একটা। ভুল উত্তর কয়টা? 3টা। তাহলে ভুল করার সম্ভাবনা 75%, আর সঠিক করার সম্ভাবনা কত পার্সেন্ট? 25%। একটা মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ আপনাকে 75% ভুল করার সম্ভাবনার প্রবণতা নিয়ে জন্ম হয়, যেন আপনি ভুল করেন। তাহলে আপনি যে 4টা অপশনকে সোজা মনে করতেছেন, সেই 4টা অপশনই আপনাকে কি করতেছে? ভুলের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনাকে মানসিক যোগ্যতাটা, তাহলে এখানে যদি অপশন 2টা থাকতো তাহলে আমাদের চান্স 50-50 হইতো না? অপশন যদি আরো একটা কম থাকতো তাহলে চান্স কি আমাদের বাড়তো না? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের গাণিতিক হিসাবটা? তাহলে একটা মাল্টিপল চয়েস তৈরি হয় ভুল করার প্রবণতা নিয়ে, এবং সেইটা যদি আরো আপনাকে ভুল মানে করানোর উদ্দেশ্য থাকে, মোটিভ থাকে, কিরকম হয় দেখেন। আমরা একটা ইসলাম ধর্ম পরীক্ষা দিছি, ইসলাম ধর্মের পরীক্ষায় একটা প্রশ্ন পাইছি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে। প্রশ্ন কিন্তু মগা প্রশ্ন। প্রশ্ন আছে কি? আমাদের সৃষ্টিকর্তাকে। প্রশ্ন দেখে তো আমরা তো খুশি, আল্লাহতে গদগদ হয়ে গেছি। আহারে কি মজার প্রশ্ন। ক আল্লাহ, খ রাব্বুল আলামিন, হ্যাঁ, গ রহমানির রাহিম, হ্যাঁ, ঘ আলামিন। এখন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আপনি ন্যাচারাল সেন্সে কোনটা দাগাইবেন? আল্লাহ। আমরাও তো ন্যাচারাল সেন্স, এটা যেটা মনে হইতেছে যে এইটাই আল্লাহই দাগাবো, আমরাও গণহারে আল্লাহ দাগাই দিয়েছি আমাদের সৃষ্টিকর্তাকে। পরে মোটামুটি সবাই ফেল করছে ওই পরীক্ষাটায়, মোটামুটি সবাই ফেল করছে। পরে স্যারকে তো তলব করা হবে, যখন তার ছাত্ররা সবাই ফেল করবে তখন স্যারের তলব করা হবে না? তা স্যারের তলব করা হয়েছে। স্যারে বলে তো এরা তো আসলে লেখাপড়া করে না, এদের আয়াত নাম্বার কত, এদের নাম্বার কত, এইগুলা জানানোর জন্য আমি প্রশ্নটা করছি। গুণবাচক নামের ক্ষেত্রে রাব্বুল আলামিন হবে সবার সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হইতে পারে। তা যখন অনেকগুলা নাম থাকবে আল্লাহর, তখন গুণবাচক নামের ক্ষেত্রে সর্বপ্রথম কোনটা থাকবে? রাব্বুল আলামিন। তাহলে উত্তর হবে রাব্বুল আলামিন। ওরা আল্লাহ দাগাইলে হবে? এই নলেজটা তো আমার মধ্যে থাকতে হবে। এই নলেজ যদি আমার মধ্যে না থাকে তাইলে কিন্তু হবে না। আবার আপনাকে এই সকল প্রশ্ন যেটা আমি জানি না সেটা অ্যাভয়েড করাও শিখতে হবে, কারণ মাইনাস মার্কিং আছে। তাহলে এমসিকিউ আমি যেগুলো পড়বো সেগুলোর ব্যাখ্যা পড়বো। আমি শুধুমাত্র এমসিকিউ পড়ে পাশ করতে কিন্তু পারবো না। অর্থাৎ আপনাকে 1000 এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, আপনি পাশ করে যাবেন এরকম কিন্তু না। আমি বুঝাইতে পারছি কথাটা? এমসিকিউর ব্যাখ্যা বিশ্লেষণ পড়বো এই কারণে যে আমি যেন নিজে 1000 খানেক এমসিকিউ তৈরি করতে পারি, আমি যেন নিজে 1000 খানেক এমসিকিউ তৈরি করতে পারে। আমি আর একজনের মস্তিষ্ক থেকে 1000 এমসিকিউ পড়ার মানসিকতা করবো না। আমি বুঝাইতে পারতেছি পাস করতে গেলে অবশ্যই আপনাকে বেসিক কিছু ধারণা নিতে হবে। এখন কেউ বলে বেয়ার এক পড়ো, এই পড়ো, সেই পড়ো। বাবা আমি বলি এই যে গাইড বইটাও বানানো হয়েছে, সে কি বেয়ার অ্যাক্টের বাইরে যায় বানাইছে?
হ্যাঁ, তাহলে যারা গাইড বইগুলো লিখছে তাদের একটা দায়বদ্ধতা আছে না? যারা প্রসিদ্ধ 2-4 জন নাম হয়েছে তাদের একটা দায়বদ্ধতা আছে না? আপনি তাদের যে কোনো একটা বই ফলো করা শুরু করেন, ওইটা ঠোঁটস্থ করে ফেলেন, ওইটা মুখস্থ করে ফেলেন, ঠোঁটস্থ মুখস্থ করে ফেলেন, পাশ করে যাবেন অল্প কয়েকদিনে। তো একটা বই পড়তে, অর্থাৎ আমি যদি বলি 300 পৃষ্ঠা পড়তে কতদিন লাগতে পারে আপনাদের? হুমায়ুন আহমেদের গল্প হইলে ফাইন, এই যে পাইলাম একজন ফাইন বলতেছে যে আমার লাগবে 10 দিন, তার মানে পড়াশোর চোরা পাঠকদের হুমায়ুন আহমেদই সফলভাবে মানে বসাইতে পারছে 2-1 লাইন পড়াইতে। যে কেউ কিছু পড়ে নাই, সেও 2-4 লাইন হুমায়ুন পড়ছে, তাই না? পাঠক তৈরি করছে। পড়েন নাই হুমায়ুন? হিমু টিমু কেউ পড়েন নাই? এক জ্যোৎস্না জননীর গল্প পড়ছেন হুমায়ুন আহমেদের? অনেক মোটা বই জ্যোৎস্না জননীর গল্প, এই একটা মোটা বইগুলা পড়লে ভালো। তা এই জাস্ট আমি ধরে নিচ্ছি 3 দিন লাগবে, যারা একদম পরীক্ষার জন্য তো 3 দিন, যেটা 10 দিন লাগতো এমনি সব কাজটা সাইড একটু ওইটা কি পরীক্ষার জন্য 3 দিন লাগা উচিত না? আচ্ছা ধরলাম 3 দিন, 1 সপ্তাহে দিলাম আপনাকে। 1 সপ্তাহের মধ্যে এইটা উপন্যাসের মতো করে পড়া ফেলেন লিগাম প্রশ্ন ব্যাংকটা। কি করবেন? ওর মধ্যে কি আছে মুখস্থ করার মানসিকতা নিয়ে না, ও একটা উপন্যাস, ওইটা আমি শেষ করব। এক বসায় শেষ করলে একটা রেস্ট থেকে যায় 75% ব্রেনের মধ্যে। যদিও আধা ঘন্টা পর আপনি ওইটার মাত্র 45%ই মনে রাখতে পারবেন, কিন্তু 20% কখনোই আপনি ভুলবেন না। আমার কথা বুঝতে পারতেছেন? আমি কিন্তু আন্দাজে বলতেছি না যে আপনি রেস্ট থেকে যাবে মাথার মধ্যে। একটা সিনেমা দেখলে রেস্ট থেকে যায় না, ঘটনা অনেকখানি বলতে পারেন না? আপনি একটা উপন্যাস পড়ছেন, ওইখান একবারই তো পড়ছেন। ও জনাব ধন্য করলেন। কি নায়ক নায়িকার নাম কি মনে আছে? 5টি নীল পদ্ম। হ্যাঁ দেখ, আমার নাম মনে আছে, হিমুর হাতে 5টি নীল পদ্ম। এটা রূপা ছিল নায়িকা না? হা নীল শাড়ি পরে আসছিল। কাহিনীটা মনে নাই। আচ্ছা, ভালো ভালো। তাহলে রেশ আছে। কত বছর আগে পড়ছিলেন? 14 বছর আগে একবার একটা বই পড়ছে, সে রূপার নামও বলতে পারতেছে। হিমুর হাতে নীলপদ্ম বলছে, হবে 5টি নীলপদ্ম। আমি একটু লাগাই দিলাম এটা। তার মানে আপনার রেশ থেকে গেছে। আপনি এই রেসটা অবশ্যই নিজের কাজে লাগান, অর্থাৎ এটা বৈজ্ঞানিক একটা পন্থা। এই পন্থায় আপনি ঢোকেন, অভ্যাস হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। কিন্তু এখানে একটা কি আছে? কিন্তু আছে, একটা শয়তানের বাক্স। এটা কি আছে বলেন? শয়তানের বাক্স আছে। তাহলে শয়তানের বাক্স কোনটা? এই যে মোবাইলটা। এখন এই মোবাইলটা থেকে আপনার কোনো আর্ন আছে কিনা আমাকে সেটা একটু বললে আমি ভালো লাগতো আমার, যে আপনার কোনো আর্ন আছে। আমার আছে, আমি মোবাইল থেকে আর্ন করি, অর্থাৎ ফেসবুক থেকে আমি আর্ন করি, আমি ইউটিউব থেকে আর্ন করি, টিকটকে আইডিয়া আছে আমার, আমি টিকটক থেকে আর্ন করি। তারপর হচ্ছে আপনার লিঙ্কডইনে আইডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, তারপরে আরও কি বলে যে এক্স, তারপরে কি বলে আরও যা যা আছে, সব জায়গায় আমার একটা প্ল্যাটফর্মে আমার একটা আইডিয়া আছে। তাহলে আমি আপনাদের এইখানে তো ম্যাক্সিমাম টাইম কাটাই, বা আমি ক্লাসে টাইম কাটাই। আমি তো সারাদিন ফেসবুক নিয়ে থাকতে পারি না, আমি তো এটা নিয়ে থাকতে পারি না। বা আমি আপনাদের এই, আমার খুব ফেসবুক দেখতে ইচ্ছা করলেও তো ক্লাস বাদ দিয়ে আমি পারি না একটু ফেসবুকটা চালাইতে। আমি কি বাধ্য হয়ে গেছি না এখানে? তাহলে আপনি আমার মতো একটু বাধ্য না হলে প্রফেশনে ঢুকবেন কি করে? আপনার সবার যে যদি কমন সেন্স যদি না থাকে আপনার, তাহলে আপনি ঢুকবেন কি করে প্রফেশনে? আপনি ঘুমাইবেন, যে জাতি 10টা পর্যন্ত ঘুমায় তাকে দিয়ে কিন্তু কিছু হবে না। অফিস আদালত 10টায় 12টায় ক্লোজ হয়ে যায়, তাই না? অফিস আদালতের কাজ 10টা 12টায় ক্লোজ হয়ে যায় না? লাঞ্চ আওয়ারের মধ্যে সব কাজ শেষ, এরপর আনুষ্ঠানিকতা থাকে। আমি বুঝাইতে পারছি কথা? তা আপনি ওই টাইমে যদি চিন্তা করেন, আপনি অলস থাকেন, আপনাকে দিয়ে হবে না। আপনি এখন থেকে ঘুমটাকে কন্ট্রোলে নিয়ে আসেন। আপনি এই যে সোশ্যাল মিডিয়া, এই যে প্ল্যাটফর্মগুলা, এইগুলা একটু আমার মনে হয় যে আপনার যদি কোনো ইনকাম না থাকে, অর্থাৎ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর না হন, আপাতত আপনি শিডিউল কইরা চালান এটা। আর এইটার পিছনে কিন্তু অন্য কিছু থাকে, অর্থাৎ এই প্রত্যেকেরই এটা একটা ব্যাপার যে এইটার পিছনে কি থাকে, অন্য কোনো উদ্দেশ্য থাকে, অন্য কোনো সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টটাকে আপনি মনে মনে চিন্তা করেন যে আমি এই সাবজেক্টটা সরায় আমি এখন লেখাপড়ার সাবজেক্টটা ঢুকাই,
এবং আমি যদি এই 3 মাস কষ্ট করতে পারি, বাকি জীবনটা আমি অর্থনৈতিক সচ্ছলতা, মান সম্মান নিয়ে কাটাইতে পারবো, বাকি জীবন সুখে কাটাবো। আমি যদি 3টা মাস কষ্ট করি, বাকিটা জীবন আমার মোটামুটি, আমি না, আমার পরবর্তী জেনারেশনও সুখে কাটাবে। আমি আমার পরিবারের মান মর্যাদা বৃদ্ধি করতে পারবো, আমার পারিবারিক মান মর্যাদা সহ আমার সন্তান সন্তাদি থেকে যারা আছে 16 জেনারেশনে এটা ভোগ করবে। 3 মাস, কয় মাস? 90 দিন। এবং 90 দিন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আহামরি দেখতে দেখতে চলে যাবে তাদের, যাদের কোনো পরিকল্পনা থাকবে না। এবং যারা দেখবেন যে 90 দিনকে 90 দিন আকারে আজকে থেকে নেবেন, তারা 1 সপ্তাহ কাটান, সাধু হয়ে যাবেন, সুফি হয়ে যাবেন, বিলিভ ইট অর নট। অর্থাৎ আপনি ওই পড়াশোনার ফরম্যাটে ঢুকে গেলে এটা একটা ইবাদত, মন শুদ্ধ হয়ে যাবে, লেখা চেহারার মধ্যে ভাইসা উঠবে। ভালো ছাত্রদের চেহারার ভিতরে একটা ব্লুটুথ বয় একটা, এটাকে বলে গ্ল্যামার, আমার কাছে লাগে। হ্যাঁ, গ্ল্যামার লাগে না ওদের, দেখলেই মনে হয় না ভালো আছে না, একটা শুদ্ধতা, শুভ্রতা। এই শুদ্ধতা শুভ্রতা আপনার মধ্যে 1 সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। আমি যা বলতেছি করেন। অর্থাৎ আপনি ইলেকট্রনিক ডিভাইসটাকে ঘুমানোর আগে তো 1 ঘন্টা আগে দূরে সরায় রাখবেন ঘুমানোর। এটা নিয়ে তো বেডে যাবেনই না, আমি যাই না, তাহলে ঘুম আসে না, তেজ মেরে যায় ঘুমের। আমি বুঝাইতে পারছি কথা? আমি ভুক্তভোগী হয়ে বলতেছি আপনাকে। অর্থাৎ আপনি যে অসুস্থতায় আছেন, আমি হয়তো 5-6 বছর আগে এটাই ছিলাম, এটার মধ্যে আমি ছিলাম, ওভারকাম করে ফেলছি। আমার মনে হয়েছে যে এটা বাদ দেওয়া দরকার। তা আপনিও এটা বাদ দিবেন কয় মাসের জন্য? এরপর সারা জীবন আপনি এই যে আপনি মাথার নিচে বালিশ রেখে, আপনি দেয়ালে পিঠ রেখে টেকায় আপনি মোবাইল টেপেন, কথা বলেন, আপনাকে কেউ অন্তত আইসা জিগাইবে না কি করো, কারণ অ্যাডভোকেটরে কেউ ঘাটাইতে চায় না, ওরকম পরিবারও বুঝবে বড় হয়েছে। আমি বুঝাইতে পারতেছি কথাগুলা, আপনার একটা জায়গা তৈরি হবে কথা বলার। আপনি কয় মাস? 3 মাস আপনি এই ইলেকট্রনিক ডিভাইসটাকে, এখন বলবেন স্যার আপনার তো তাইলে লাইভ দেখতে পারবো না, আপনার তো লস। হ্যাঁ, এটা আছে না ব্যাপার? ওরে বাবা, সব সরেশ বস, স্যারের লস, আপনার তো লস। এখন এই আমার লাইভও তো আমি এটা ডিলিট করে দিব না। আপনি একটা নির্দিষ্ট টাইমে আমার লাইভ দেখবেন, বা আমি বলে দিব আসার আগে যে ভাই আমি এই দিন লাইভে আসবো, আপনি তখন লাইভে আসেন। হ্যাঁ, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে আপনি বারবার ঘন ঘন পড়তে যেয়ে আপনি এই যে ডিভাইসটাকে নাড়াচাড়া করবেন, এটা হবে না, এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি বুঝাইতে পারি কথা একটু হইলেও? তাহলে আপনি এই 3 মাস কি করবেন? আমাকে আপনার সময়টাকে, যারা এখানে আসি আমরা, যারা আমার অনলাইন স্টুডেন্ট আছেন, আমাকে জিম্মা দিয়ে দিবেন সময়টা। এখানে 50% কাজ আপনার মাথায় রাখতে হবে। আমি কখনোই আপনার ক্ষতি চাইব না, কারণ আপনি জিতে গেলে জিতে যাই আমি। আপনার সম্মানের সাথে, আপনার মান মর্যাদার সাথে আমার মান মর্যাদা জড়িত আছে এখানে। আপনি যদি জেতেন, সেক্ষেত্রে আমার সুনাম বই, অন্য কোনো ক্ষতি হওয়ার কথা না। তার মানে আমি চাইবো আপনি জেতেন, তাহলে আমি যেটা বলবো ওইটাও আপনি শুনবেন, আপনার যেটা ভালো ওইটাও আপনি করবেন। আমি বুঝাইতে পারতেছি কথাগুলো? জাস্ট কতদিন ভাই, বিশ্বাস করেন, অ্যাডভোকেট হওয়ার পর দেখলে কথাও বলে না, তাতেও আমার যায় আসে না। অ্যাডভোকেট হওয়ার পর দেখলে ও আয়সা ধরেন, ভাইবার দিনও আয়সা ধরেন পায়ের কাছে বসে আছে, হ্যাঁ, মাথায় একটু ওরে, অনেকে আয়সা অপেক্ষা করে না, আসলে তো বাস্তবতার সুযোগ থাকে না দেখা করার। ও আয়সা বৈশা রয়েছে, ওরে মাথায় হাত দিছি, কান দেন না, আপনি হয়ে যাবেন, ধর আপনি অ্যাডভোকেট, হাস। ও এখন অ্যাডভোকেট হয়ে গেছে, হয়তো আমাকে চেনে, হয়তো আমাকে জানে, হয়তো দেখারও সময় নাই ওর, ও এত ব্যস্ত হয়ে গেছে, হইতে পারে, এটা অস্বাভাবিক না। এতে আমার যায় আসে না। ওরে যদি আমি রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতাম, ওরে যদি বেকার হিসাবে দেখতাম, এখনো যাদের বেকার হিসাবে দেখি, আমার কষ্ট লাগে। একটা আমার চেনা জানা ব্যক্তি সফল হইলে আমার ভালো না বলেন? আমার তো প্রাউড এইটা। কিন্তু আপনি যদি ব্যর্থ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন, সেক্ষেত্রে এটা আমার জন্য ভালো হইতে পারে না। তাই আপনাদেরকে বলতে চাই যে এই যে সময়টুকু আছে, ধরেন এইবার না হইলে সামনের বার হবে, লেখাপড়া কোনোদিন বৃথা যাবে না। লেখাপড়া কি হবে না? বৃথা যাবে না। একটা ইবাদত চিন্তা করে পড়েন যে এই যে 90টা দিন আছে, এই 90টা দিন আমরা ইবাদত করতেছি। এবং আমি এই পরীক্ষার আগে সবাইকেই বলি একটু নামাজ রোজা ধরেন, মন সব থাকে নামাজ পড়লে। নামাজ, যারা ধর্মীয় আছেন, হিন্দুরা আছেন যারা, তারা অনেকেই ধর্মকর্ম থেকে দূরে সরে গেছে।
এটা আমার পর্যবেক্ষণ। আগের মতো 10 বছর আগেও যা ছিল তাও এখন ওইরকম মূল্যবোধ নাই। আপনারাও একটু ধর্মকর্ম করেন, যার যার ধর্ম পালন করেন। ধর্ম অবশ্যই আপনার মানবিক অনুভূতিগুলোকে আরও চাঙ্গা করবে। কারণ আইকিউ টেস্ট যদি বাড়াইতে চান, আইকিউ যদি বাড়াইতে চান, আপনাকে অবশ্যই মানবিক হইতে হবে। আর সবচাইতে বড় সবক, বাবা বিরক্ত হচ্ছেন, পড়তে আসছেন, কি বলি, আবেগ তো সবসময় থাকবে না, বলি একটু বিরক্ত হয়েন না। হ্যাঁ, আমি বলি হচ্ছে এনার্জি। আপনার মধ্যে যদি এনার্জি না থাকে সেক্ষেত্রে আপনার ভালো হইতে পারে না। এটা অবশ্যই পজিটিভ এনার্জি হইতে হবে। এটার নাম কি বলেন? পজিটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জি, এটা বিশ্বাস করতে হবে। আপনি আউলিয়া হন না হন, আপনি সুফি হন না হন, আপনি মানুষ হইলে বিশ্বাস করতে হবে যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের মানব জীবনে আছে। তাহলে এনার্জি বাড়াইতে হবে। কীরকম? বিপদ নিয়ে কথা বলতেছিলাম। বিপদ যখন আপনার জীবনে ইউটার্ন আসবে, মানে মোচড় আসে, জীবনে একটা বাঁক আসে, এখন যেটা আছেন এটা অ্যাডভোকেট হয়ে গেলে চেঞ্জ হবে না? অবশ্যই তো চেঞ্জ হবে। তার মানে জীবনে যখন একটা ইউটার্ন আসবে, ইউটার্ন তো একটু বাঁকা তেরা হয়, ও যখন একটা মোচড় দিতে হয় না, ও মাজা ধরে বসে, মানে খুব কষ্ট জীবনে, আশা আকাঙ্ক্ষা বেদনা। যখন একটা ইউটার্ন আসে মনে হয় বিপদ। ইউটার্ন আসার সময় বিপদ আপদ আসে। আর বিপদ আপদের সবচেয়ে বড় ধর্ম হইল, বিপদ যখন আসে পাড়া প্রতিবেশীরে খবর দিয়ে আসে, চল আজকে নাদিমের বাড়ি যাই। বিপদ যখন আসে, সে আরো দাস ক্ষুদ্র ক্ষুদ্র বিপদ আছে, তাদেরকে খবর দিয়ে আসে, চল নাদিমের বাড়ি ঘেরাও দেই। তারপরে একটা যখন বিপদ শুরু হবে, দেখবেন চারোপাশ দিয়ে আরো ছোট ছোট বিপদ আসা শুরু করবে। এইটা জীবনের ইউটার্নের সময় হয়। এগুলাকে একটু অ্যাভয়েড করতে হবে। না, এটা আমাকে আল্লাহ পরীক্ষা করতেছে, আমি আজকে মরে যাবো, সবার জীবনে এরকম কেন, আমার জীবনে কেন, এগুলো বলা যাবে না। মনে করতে হবে যে না, আল্লাহ আমাকে কি করতেছে? পরীক্ষা করতেছে। আমাকে আর একটু সুন্দর মানুষ, আর একটু উন্নত মানুষ, মানসিকভাবে শক্তিশালী করার জন্য এই ধরনের কি করতেছে? বিপদ আপদ দিতেছে। আমাকে এখান থেকে কোনোদিন আল্লাহ আমাকে সম্মানিত করার জন্যই আনছে। আমি আল্লাহর উপরে কি রাখবো? ভরসা রাখবো এবং পজিটিভ এনার্জি তৈরি করবো যে আমার কেন বিপদ, এরকম না। মেজাজ খারাপ করা যাবে না। মনে করতে হবে যে আমাকে এই বিপদটা থেকে কিভাবে ওভারকাম করা যায়। এবং আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি আপনাকে, আল্লাহ তাআলা কোনো মানুষকেই বিপদে রাখেন না, মানে শেষ পর্যন্ত তিনি হাত ধরে, কেশ ধরে, চুল ধরে টেনে উঠিয়ে নেন, যদি আপনার ধৈর্য থাকে। ওইরকম বিপদ আল্লাহ রাখেন না। কারণ যত মুশকিল তার চেয়ে নাকি আসান একটা বেশি। তার মানে এইটাই পজিটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জির বিষয়ে বলি, আমি যেটা করি ওইটা আপনাদের বলি। যেমন আমাকে যারা দেখতে পারে না, আমি তাদের এড়ায় চলি। অর্থাৎ তো চোখে না পড়লে ওর ভিতরে তো আর বিরক্তি তৈরি হবে না। আর ওর ভিতরে বিরক্তি তৈরি না হলে তো আমার এই নেগেটিভ এনার্জি তৈরি হবে না। আমি বুঝাইতে পারছি কথাটা? আমি যেটা করি, আমাকে যারা দেখতে পারে না আমি বুঝতে পারি, আমিও যাদের দেখতে পারি না তাদেরও আমি এড়ায় চলি। তাদের কি করি? আমি বোঝা যায় যে আমি আপনাকে পছন্দ করি না। আমার যারা আছে বোঝা যায় যে আমি আপনাকে পছন্দ করি না, ভনিতা নাই, আমি আপনাকে এড়ায় চলি। অর্থাৎ আমি আপনাকে ধরেন ফেসবুকে ব্লগ দিয়ে দিছি, আমি আপনার ফ্রেন্ডদের ব্লগ দিয়ে দিছি, আমি আপনাকে চিনি না। কারণ আপনাকে দেখলেও আমার বিরক্তি লাগে, আমাকে দেখলেও আপনার কি লাগে? বিরক্তি লাগে। তাইলে আপনাকে সরায় ফেললে তো ওই বিরক্তিটা আর আমাকে স্পর্শ করতে পারবে না। আমি পজিটিভ এনার্জি নিয়ে থাকতে পারবো। আমি বুঝাইতে পারতেছি কথাগুলা? তাহলে আপনি এই ধরনের লোকগুলা হইলা না, তোমার তো রোগা রোগা লাগে, বলারই দরকার ছিল না এই কথাটা। আপনাকে রোগা রোগা লাগার তো সিলিম বলতে পারতো না সে, যে তুমি তো আগের চেয়ে কি হইছো? সিলিম হয়েছে, দেখে তো আহারে মুখটা শুকাই গেছে, খাও না সারাদিন না। এইগুলা হলো মায়া রাক্ষসী। এরা কিন্তু কি করে না, আপনাকে মনে মনে তারা পছন্দ করে না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনাকে মনে মনে তারা, আপনার সাফল্য তারা পছন্দ করে না। আপনাকে নেগেটিভ একটা এনার্জি, কোনো কাম নাই, আরে খাও নাই সারাদিন, ওয়াই হচ্ছে না। এদেরকে অ্যাভয়েড করতে হবে। কয় মাস? 3 মাস। আজীবন পারলে প্র্যাকটিস করেন। আপনি যে পারবেন, আমি বলছি এই অভ্যাসগুলো করা অনেক কঠিন। এই অভ্যাসগুলো করা অনেক কঠিন, কিন্তু আপনি যা আজীবন পারবেন এইটা কিন্তু না। আপনাকে এই অভ্যাসটা করতে হবে। করলে আপনার জীবনযাত্রার মান অনেক শুদ্ধ হবে, উন্নত হবে। আর আপনি তো এমনি উন্নত হইতে হবে আপনাকে, যেহেতু জীবনের কি আসবে? একটা টার্ন আসবে। এবং এইখানে আপনাকে এমসিকিউ ভালো করতে গেলে আপনাকে মানসিক সুস্থতা দরকার। কিরকম? আপনার আমি 7টা গেজেট মুখস্থ করায় দিছি, এরকম আমি দেখা, এগুলো বিরক্ত হইয়েন না। হ্যাঁ, দেখা। সকালে নামবে,
নামার সময় চাবি ভুলে রাইখে গেছে গাড়ির হাজব্যান্ড, তাই স্ত্রীরে বলতেছে যে যাও তুমি চাবিটা নিয়ে আসো, স্ত্রীর পরীক্ষা। তা আপনার স্ত্রী বলতেছে আমার না পরীক্ষা, তুমি একটু যাও। গেল, এই হাজব্যান্ড মনে মনে কি হয়েছে একটু মাইন্ড করছে, আবার স্ত্রীও মনে মনে কি একটু ধুস হাজব্যান্ড মোর জ্বালা বোঝে না, আমার পরীক্ষা আমারে কয় চাবি আনতে। এই যে যাইতে যাইতে তাদের যাওয়ার পথে তাদের একটা একটা ক্রাশ, একটা মেমোরি কি করছে, ক্রাশ করে ফেলছে। হঠাৎ করে দুইজন যেখানে উত্তেজিত হওয়ার কথা ছিল না সেইখানে দুইজন উত্তেজিত হয়ে খামচি পর্যন্ত পরীক্ষার হলে ঢুকে গেছে। 100% পাশের নিশ্চয়তা দিতে পারি একমাত্র আমরাই। এই কথার একটা মানে ব্যতিক্রম এইটা, যে কিভাবে আমরা আপনার 100% পাশের নিশ্চয়তা দেব যেখানে আপনার নিজেরই নিয়ন্ত্রণ নাই। আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? যেখানে আপনার নিজেরই, আপনার তো এই কেউ আসছে আপনি এড়ায় যাইতে পারতেন না, আপনি অ্যাডভোকেট হবেন, ইউ আর গোয়িং টু বি অ্যাডভোকেট। অ্যাডভোকেটের যে নেচার, যে সামাজিক প্রেক্ষাপট, যে ঘটনার প্রেক্ষাপট, তাকে ডমিনেট করে তারে তো ওইখানে কইতে হবে যে না তোর থাম আমি আসি, তাই না? সেই নেচার বাদ দিয়ে আপনি ওইখানে কি করলেন? এটা আপনি অযথা কেউ আসতে আপনি অ্যাভয়েড করতে পারতেন না কেওয়াজটা, যে না আমার পরীক্ষা, এটা হইতেই পারে, তুচ্ছ বিষয়, তাচ্ছিল্য বিষয়, আপনি ছাড়তেই শিখেন নাই। আপনি অ্যাডভোকেট হইলে দেশটা বেচে দেবেন, দেশ ধ্বংস করবেন, যার তার নামে মামলা করবেন, আপনার রিক্সায় বাড়ি লাগলেই মামলা করবেন। আল্লাহ কি আপনার ওই জায়গায় নেবে? আমার কথা বোঝেন? যে আপনাকে মানসিকভাবেও কি হইতে হবে, একটু সুন্দর হইতে হবে। কয় মাস? 3 মাস। আমার যাকে দেখতে ভাল লাগে না, আর অযথা বাজাবো না, মাথাটাকে একটু কুল রাখতে হবে। এখানে দেখতেছি আমার খারাপ লাগতেছে, আমি সরে যাই ওখান থেকে। আমি ছোটবেলা বুঝতাম না এগুলা, আমি দুষ্ট ছিলাম একটু, বুঝতে পারছেন? অযথাই ওইটাই জড়াই যাইতাম, আমার কিছু না, কিন্তু আমি দেখতে যাই জড়াই গেছি। হ্যাঁ, ওইখান থেকে আপনার আমার বন্ধুরাও দেখছে অনেকে, নাদিম তুই গেলে গেঞ্জাম, তুই যাইস না, তুই যাইস না। হ্যাঁ, আমি যা দেখতেছি আমি আওয়াজ বাজায় দিছি, ওইখানে যাওয়া যাবে না। ওই কমন সেন্সটা তখন আমার ছিল না, ওইখানে যাওয়া যাবে না। আপাতত এইসব অ্যাভয়েড করেন। কোনো কেওয়াজ দেখবেন আপনার তো এমনি যাতনার শেষ নাই, হঠাৎ করে দেখতে পারেন আপনার মা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, কোনো দুর্ঘটনা তৈরি হয়েছে, পারিবারিক কোনো দুর্ঘটনা তৈরি হয়েছে, দেখবেন এগুলো আসে। কারণ বিপদ যখন আসে, এই পরীক্ষাটাও একটা বিপদ। বিপদ যখন আসে সে পাড়া প্রতিবেশীকে নিয়ে আসে। আপনি রিল্যাক্স থাকতে হবে। আপনাকে কয়টা দিন? 90 দিন আপনি রিল্যাক্স থাকেন। যেখানে বাজানোর দরকার সেখানেও আপনি হুশ ছেড়ে দেন, রিল্যাক্স, নিজের মধ্যে একটু রিল্যাক্স নিয়ে আসেন, ছেড়ে দেন, ওইটা দরকার নাই এখন পরে দেখবো না, ওইটা আমার এখন পড়ার টাইম। আপনি ধরেন বাজার কেন হয় নাই ঘরে, এই কাজ নিয়ে একটু কেওয়াজ করলেন, এই কেওয়াজ করে আপনার সারা দিনটা নষ্ট হয়ে গেল না? বলেন, সারাদিন নিজের মস্তিষ্কই তো সুস্থ না, দপদপ করবে মাথার মধ্যে, বাইরে আইবে, বুকের মধ্যে বাইরে আইবে, ভাল লাগবে না, মনে হবে যে পৃথিবীর সকল যাতনা আপনার মধ্যে আছে, সংসার আমার ভাল লাগে না। সংসার হইল বিষের কলসি, সংসার হইল দিওয়ানা। মনে হয় না মাঝে মাঝে? আমি দেখছি পড়ার সময়, মাইন্ড করেন না, এগুলো বলতে হবে, কিভাবে পাশ করবেন তো বুঝতে হবে। বটি নিয়ে উঠছে হাজব্যান্ডকে, তুই জানিস আমার পরীক্ষা, তুই আমার ডিস্টার্ব করিস। দরকার ছিল বটি নিয়ে ওঠা হাজব্যান্ডকে, আমার পরীক্ষা তুই আমাকে ডিস্টার্ব করিস। হাজব্যান্ড আবার সে বলতেছে তুমি জানো আমার অ্যাডভোকেটশিপ পরীক্ষা, সে আবার বাবু সাইজে বসে রয়েছে। হাজব্যান্ড সে কি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেয়, সে কি সাইজে বসে রয়েছে বাবু, তাকে খাওয়ায় দেয়, তাকে এই করে। সে যদি কোনো কারণে ফেল করে, একটা দায়বদ্ধতা না, মানসিক চাপ না? এবার বাবু সাইজেও বসে থাকার আমি দরকার দেখি না, যে এটা না হইলে পৃথিবীর সব শেষ, এটা না হইলে এই হয়ে যাবে, তারা পাশ করে না বাবা। যার একদমই, সে তো অযোগ্য। যে চিন্তা করে যে আমার যদি অ্যাডভোকেটশিপ না হয় মরে যাবো, সে একটা অযোগ্য না? আমার কথা বোঝেন আপনারা? যে বলে যে আমার অ্যাডভোকেটশিপ না হইলে আমি আর পরীক্ষাই দিব না, সেটা সে করতে পারে, কিন্তু সে মরে যাইতে পারে, সে অযোগ্য। অযোগ্য ব্যক্তি কয় এটা না হইলে আমার দেওয়া রইবে না স্যার, আমার মরা লাগবে। আমি মনে হয় 1000-এ 100 শুনছি এই বাণী। আছে কেউ কি মরে নাকি বাবা? মরা কঠিন তো, মরা কঠিন। একটা মানুষের জান এত সোজা না, কই মাছের প্রাণ, শুনছেন না? মানুষের জানও তো এরকম। আপনি নিজেকে নিজে মারতে গেলে
একদম নির্বুদ্ধিতা ছাড়া তো এটা সম্ভব না। যে এগুলা বলতেছে সে মনের অজান্তে বলতেছে, অবসাদ থেকে বলতেছে। এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনি 80% অবসাদগ্রস্ত নাগরিক, অর্থাৎ বাংলাদেশে অবসাদগ্রস্ত এটা একটা নাগরিক রোগ। অবসাদ প্রত্যেকের মধ্যেই আছে। আমরা তো কেউ বাইরে না এটার। আপনি যেটাকে নিজেকে একা মনে করতেছেন এর কেউ বাইরে না। আমরা প্রত্যেকেরই কারো কারো সার্কেল অনুযায়ী, অর্থাৎ যত বড় মাথা তত বড় ব্যথায় আছে সে। যাই হোক, এত কথা বলতেছি না, এত কথা এখন আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। সব কথার মূল কথা কি বলেন? পাস করতে গেলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার জন্য পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি আমি তো সবই বইলা দিলাম। এখন মন কি জিনিস বলতে পারবেন? মন কি? বলে একাধিক বিষয় থেকে একটি নির্দিষ্ট বিষয়ে উপনীত হওয়ার নামই হচ্ছে মন। ওরে বাপ রে বাপ! মনোবিদ, অদ্ভুত সুন্দর হয়েছে। আপনি বলতে পারেন মন কি? বাহ, মন হচ্ছে একটা সিদ্ধান্ত বা স্থিরতা, যে কোনো কাজ করার ভিতরে মনোযোগী হওয়াকে মন বলে। বা ফাইন ফাইন ফাইন। আপনি বলেন তো মন কাকে বলে? বলেন একটু। মনটা তো আইনের স্টুডেন্ট পারে না, এরকম জিনিস কম আছে। বলেন। বাবা, মানুষের অভিপ্রায়কে মন বলে। সুন্দর, ভালো। বলেন। মন হচ্ছে, তার মানে এক একজনের এক এক মন। কারো মনের সাথে তো কারো মনের মিল দেখতেছি না আমি। এক একজনের এক এক মন। তা আমার কাছেও মনে হয় যে মনটা আসলে বিশ্বাস। মনে একটা কি বলেন? বিশ্বাস। বিজ্ঞান বলছে আপনার মন যেটা বিশ্বাস করবে সেটা ঘটবেই। বিজ্ঞান বলছে আপনি যা বিশ্বাস করবেন তা ঘটবেই, কিন্তু আপনি কি ওই পরিমাণ বিশ্বাসের এনার্জি, পজিটিভ এনার্জি অর্জন করতে পারছেন কিনা, বা আপনি নিজেই বিশ্বাস করেন কিনা। এই আমি যদি বিশ্বাস করি এই বিল্ডিংটা ভেঙে যাবে, ওইটা আমার বিশ্বাসের জোরে তো থাকতে হবে। তার মানে আমার মধ্যে যদি বিন্দুমাত্র অবিশ্বাস থাকে তাইলে কি এইটা ভাঙবে? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে মনটাকে বিশ্বাসের সাথে আমি তুলনা করতেছি, এবং আপনি যেটা বিশ্বাস করবেন সেটা কিন্তু বিজ্ঞান বলতেছে ঘটবেই। তা আপনি পাস করবেন এটা বিশ্বাস করে পড়া শুরু করতে হবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি পাস করবেন এটা আপনাকে বিশ্বাস করে পড়তে বসতে হবে না যে আমি পাস করব। নিজেকে তো আগে ফেইথ রাখতে হবে নিজের প্রতি। ওকে, তা আপনি ধরেন আসলেন, এখন আপনি পড়াটাকে 4টা ভাগে ভাগ করে নেবেন। কয় ভাগ? 4 ভাগে ভাগ করে নেবেন। অর্থাৎ মন 4 প্রকার। এই যে বিশ্বাস যেটা আপনি অর্জন করবেন সেটা কয় প্রকার বলছি? মন 4 প্রকার। এখন এটা 4 প্রকার মনের মধ্যে সবচাইতে যেটা আমাদের সদা জাগ্রত মন, সেটার নাম হচ্ছে চেতন। সদা জাগ্রত মন, এটার নাম কি বলেন? চেতন। তাহলে চেতন মন, এই যে আপনার যে ওয়াশরুমে যাইতে হয়, এইটা কি কেউ বলে দেয় কানের কাছে এসে ফিস ফিস করে? বলে দেয় না। এটা জাগ্রত। আচ্ছা, তাহলে আমাদের আর একটা চেতন মন খাইতে যে হয়, হোটেলে ঢুকতে হয় যদি বউ বাসায় না থাকে, এটা কি কেউ কানের কাছে এসে বলে দেয়? কি বউ বাসায় না থাকলেও কি লাগে? তাহলে তখন তো কোথায় যাইতে হবে? হোটেলে যাইতে হবে। এটা কেউ বলে দেয় নাকি? আমাদের চেতন মনের মধ্যে জাগ্রত, সদা জাগ্রত আবেগ, অনুভূতি, বহিঃপ্রকাশী সবকিছু চেতন মনের মধ্যেই আছে। অর্থাৎ আমাকে যেটা কেউ ভুলাইতে পারে না, যে নেচারটা আমার মধ্যে স্বাভাবিক প্রবৃত্তি হিসেবেই মানবের মধ্যে লুকায়িত আছে, সেইটাকে আমি চেতন মন বলতে পারি। অর্থাৎ সকল মানুষ এই চেতন মনের ধারক এবং বাহক। বিরক্ত হচ্ছেন? আসলে কি পড়তে আর কি কইতেছি, আবেগ আজকে
পাইছি মাইক, আপনারা ও মাইক। এরপরে যে মনটা, সেটা হচ্ছে সচেতন মন। চেতন মনের পরে কি আছে বলেন? সচেতন মন। এই যে কোচিনে আসছেন, এটা একটা সচেতন মনের উপলব্ধি। কোচিনে আসছেন, এটা কোন মনের উপলব্ধি? সচেতন মনের উপলব্ধি। বাসায় ফিরবেন, এটাও কি সচেতন মনের উপলব্ধি। আপনার বাবার নাম, সেটাও সচেতন মনের উপলব্ধি। কিছু বিষয় আছে যা আপনাকে মাইরাও ভুলানো সম্ভব নয়, সেটা হচ্ছে সচেতন মনের উপলব্ধি। তাহলে এই পড়াশোনার মধ্যেও এরকম আছে যে কিছু আছে চেতন, যা আপনাকে কেউ ভুলাইতে পারবে না। এর মধ্যে আপনার এই যে হত্যা, নরহত্যা, চেতন মনের মধ্যে আছে না? হ্যাঁ, 302 ধারায় যে চেতন মনের মধ্যে আছে না? তারপর ম্যাজিস্ট্রেট যে আসামির জবানবন্দি গ্রহণ করে 26, 164, তাই না? কিছু আমাদের কি একদম সচেতন মনের মধ্যেও আছে। দেখেন, দুইটা মন হলো পাগলা ঘোড়া। এবং ওই লালন সাই একটা কথা বলছেন, এটা কি বলছেন না গাইছেন? গাইছেন আসলে। খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। তাহলে এই খাসাটা কি বোঝেন আপনারা? খাসার ভিতর অসীম পাখি, খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। হ্যাঁ, দেহটাই হচ্ছে খাসা, আর এই যে পাখিটা হইল পাখি, মন। বিজ্ঞান এখন বলে হৃদয়ে মন থাকে, আগে বলতো ব্রেনের পিছনে থাকে। তাহলে এই গানের আবার একটা ওই গানের খণ্ডন আছে না? খণ্ডন করতে যে মাতাল কবি রাজ্জাক একটা গান গাইছেন, ওইখানে বলছেন, এত বড় মনটারে তুমি এই ছোট দেহের মধ্যে কেন বন্দি করলা? ছাইরা দিতা, উইড়ে উইড়ে বেড়াইতাম। আবার কেউ কেউ মনকে কি বলছে? পাগলা ঘোড়া, তাই না? তার মানে নিয়ন্ত্রণে নাই। যার মন কি নাই? নিয়ন্ত্রণে নাই, সে তা মনকে পাগলা ঘোড়াই ভাববে। সে মনে করবে, আমি কি করি রে ভাই, আমারে তো করায়, ওটা তো আমি করি না। হ্যাঁ, আমারে করায়। তাহলে একটা আছে অচেতন মন, আর একটা অবচেতন মন। বলেন অচেতন মন, অবচেতন মন। এখন তাহলে সচেতন, সচেতন, অবচেতন, অচেতন বলেন একবার। চেতন, সচেতন, অবচেতন, অচেতন মন। তাহলে এই 4 প্রকার মনের মধ্যে আমরা তো চেতন মন বুঝতে পারছি। এটা তো আমরা বাধ্য, মনে হয় চেতন মনের কাছে না? চেতন মনের কাছে আমরা বাধ্য না? একদমই ধরা। এইখানে আর পাগলা ঘোড়া হওয়ার সুযোগ নাই। খাসার ভিতর অসীম পাখি, এ ডাল থেকে সে ডালে যায়। সচেতনটাও তো আমাদের মানবিক প্রবৃত্তির মধ্যেই পড়ে। আমার মনে হয় যে এটা ইনফরমেশন, অর্থাৎ যা পড়াশোনা করবেন সেইটা সচেতন মনের মধ্যে যাইতে পারে। তাহলে অবচেতন মনটা এরকম, আমার ক্ষেত্রে এটা খুব বেশি হয়। যেমন আমি আস্তে আস্তেও বলতেছি আমার হাতে কি যেন ছিল, তার মানে আমি ভুলে যাই। আমার হাতে কিছু থাকলে আমি ভুলে যাই। ওই ধরেন মোবাইল রেখে আসছি, বা বই রেখে আসছি, বা ছাতা, বিশেষ করে আমি ছাতা হারানোতে ওস্তাদ। হ্যাঁ, ধরেন ছাতা রেখে আসছি, এটা একটা রোগও আছে, এর একটা নামও আছে। তো এইরকম আপনার ভুলে যাই। বাজার করতে পাঠাইছে, আছে না যে একটা দুইটা ভুলা যান, আবার দেখা গেছে এটা 3-4 বার মনে করাই দিছে, তারপরে এমন আছে ওই জিনিসটা নেওয়া হয় না। হয় কি না বলেন তো? না, আমারই হয় শুধু, আপনাদেরও হয়? বাহ, ভাল লাগলো। আমি নিজেকে প্রতিবন্ধী ভাবার দরকার নেই। বাবা বাবা, রাইট। তখন তো আমার চেতন মন তো অন্যদিকে আছে, সচেতনতা তো অন্যদিকে আছে, তখন ওইটা অবচেতন মনের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, 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 এটা অবচেতন। তার মানে তার মনটা অবচেতন ভাবে অন্য জায়গায় চলে গেছে। ও বাহ,
ভালো লাগলো। মানে আমার ভাবনাগুলা যদি একটু বোঝার চেষ্টা করেন, দেখেন অবচেতন মন আপনাকে ভুলিয়ে দেয়। কিভাবে ভুলায়? এই যে আজকে যা বলতেছি, এইটা 45 মিনিটের মধ্যে অর্ধেক ভুলে যাবেন। কত মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। 24 ঘন্টার মধ্যে তারও অর্ধেক ভুলে যাবেন। তাহলে টেকবে কত? 25। এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ভুলে যাবেন। অর্থাৎ সেন্স বা ব্রেনের কোষ যেটা প্রয়োজন মনে করে না সেটা ভুলে যায়। ব্রেনের কোষ যেটা প্রয়োজন মনে করে না, সেই প্রয়োজন নিয়ন্ত্রণটা করছে কে? মন, তাই না? ব্রেনকে প্রয়োজন মনে করাবে কে? এটা আমার প্রয়োজন, আমার পিতার নাম মনে রাখা প্রয়োজন, মনে রাখাইছে কে? মন না? হার্ট। তাহলে কিছু কিছু জিনিস আছে যা আপনি ভুলে যাইতে পারেন, এটা মানব মনের প্রবৃত্তি এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যে ভুলে না সে অস্বাভাবিক। ভুল করাটাই স্বাভাবিক। মানব মনের ভুল হবেই। ভুল করে না কিন্তু দুইজন। হ্যাঁ, ওই যে আমি ধরি পজিটিভ এনার্জিতে আল্লাহ আছে আর নেগেটিভ এনার্জিতে শয়তান আছে, প্রতিনিধিত্ব আছে। এই দুইজনের খুব নিখুঁতেরা। তাহলে মানুষ ভুল করবে, আপনাকে করতে হবে কি? এইটাই যেন আমার শেষ ভুল হয়। অর্থাৎ এই যে ধারাটায় আমি ভুল করলাম, এই ধারাটায় আমি আর ভুল করব না। একটা ভুল হবে মানে অন্যায়। ভুল কি বলেন? অন্যায়। কারণ ভুলের মাসুল দিতে হয়। ভুলের কি দিতে হয়? মাসুল দিতে হয়। অন্যায় না হইলে তো মাসুল, যদি মাকরু হইতো তাহলে তো মাসুল দেওয়া লাগতো না। আমার কথা বুঝছেন? ভুল হচ্ছে অন্যায়। আবার সর্বশেষ ভুল হইল সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমার যদি শেষ ভুলটা আমাকে শিখায় নিছে না, কথা বলে না কেন? শেষ ভুলটা থেকে আমি শিখে নিছি না, উনি আমার শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাহলে ভুল করাও ভালো, তবে বারবার ভুল করা শয়তানের লক্ষণ। বেশি কি আধ্যাত্মিক কথা বলতেছি? তাহলে অবচেতন মনটাকে কি করতে হবে? কন্ট্রোলে আনতে হবে। একটু কাজ। চেতন তো হয়েই আছে, সচেতন হয়েই আছে। অবচেতন করতে হবে কি? একটু কন্ট্রোলে রাখতে হবে। আর অচেতনকে খুঁজে বের করতে হবে। অচেতন মানে অন্ধকার, যেখানে কোনো তথ্য নাই, যেখানে কোনো ইনফরমেশন নাই, যেখানে তার মানে সেখানে তো আপনার ব্রেনের উপস্থিতি নাই, মন নাই, সেইখানে তো কোনো অস্তিত্বই নেই, অন্ধকার। সেখানে আলো প্রবেশ করে নাই। তাহলে যেখানে যেখানে আলো প্রবেশ করে নাই সেখানে সেখানে ইনফরমেশন গ্যাদার করে আলো ফেলাইতে হবে। অচেতন মনটাকে কি করতে হবে? ক্ষুদ্র বানায় ফেলতে হবে। আমি বুঝাইতে পারতেছি? ওকে জাগাইতে হবে যে বাবা তুই জেগে কিছু জমি তুই সচেতনকে দিয়ে দে। এইটা আমাদেরকে কিভাবে গ্যাদার করতে হবে বলেন? আমাদেরকে ইনফরমেশন গ্যাদার করতে হবে। এই যে 6 ঘন্টা পড়বো আমরা, এগুলো তো মাঠে মারা যাবে না। এগুলো আমাদেরকে অচেতন মনটাকে কি করে দিবে? আলোকিত করার চেষ্টা করবে এখানে। তাহলে এই অচেতন মনে কিছু কিছু জিনিস আছে আপনি কোনোদিন দেখেন নাই, ওইটাকেও দেখতে হবে। কারণ আমাদের 7টা বিষয়ের মধ্যে আছে, আর 7টা বিষয়ের বাইরে আপাতত আমাদের কিছু লাগবে না। ওকে, তাহলে এই কিছু কিছু যেগুলো সবই তো দেখা লাগবে না। আপনাকে প্রশ্ন নির্বাচনেও এরকম মুন্সিয়ানাগিরি দেখাইতে হবে। অর্থাৎ 100 প্রশ্নে যখন মাল্টিপল চয়েস হয় বা যে কোনো পরীক্ষাতে যখন 100 প্রশ্ন বানানো হয়, এরকম 4 শ্রেণীর প্রশ্ন থাকে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। দেখবেন কিছু প্রশ্ন আপনি দেখলেই পারতেছেন, 4টা অপশন পড়া লাগতেছে না, তাহলে এইটা আপনার চেতন মনে আছে। আবার 4টা অপশন পড়েও আপনি উত্তর করতে পারতেছেন, সঠিক উত্তর, এটা আপনার সচেতন মনে আছে। কিছু কিছু আপনি পারতেছেন না, সকালে পড়ে আসছেন, পারতেছেন না, এটা কোথায় চলে গেছে? অবচেতন মনের মধ্যে চলে গেছে। আর কিছু কিছু প্রশ্ন আছে কোনোদিনও দেখেন নাই। আপনাকে কি করতে হবে? যেটা কোনোদিনও দেখেন নাই সেখানে মাথা ঘামানো যাবে না, কারণ এটা একটা ফাঁদ। 75% ভুল করার প্রবণতা নিয়ে একটি মাল্টিপল চয়েস বানানো হয়। যেখানে আমার কোনো জ্ঞানই নাই, আলো নাই, সেখানে অযথা আমি আলোকিত হওয়ার দরকার কি? মাইনাস মার্কিং আছে না? তো এইরকম প্রশ্ন প্রতি পরীক্ষাতে, যে কোনো পরীক্ষায় 10টা থাকেই, যা এর আগে কেউ দেখে নাই। মৌলিক প্রশ্ন হইছে, ওই 10টাকে তো আপনার বাদ দিতে হবে, আপনাকে সরায় ফেলতে হবে। ওই 10টাকে আপনার কি করতে হবে?
বাদ দিতে হবে। আর আপনাকে সচেতনভাবে আপনাকে পড়ার আওয়াজ করতে হবে, অর্থাৎ 100 প্রশ্ন আমি 40 মিনিটের মধ্যে পড়ে শেষ করব এবং বৃত্ত ভরাট করে ফেলবো। যেটা আমি পারি, যেটা আমার সচেতন মনের মধ্যে আছে ওইটা আমি বৃত্ত ভরাট করব, যেটা আমার চেতন মনের মধ্যে আছে যেটা আমি বৃত্ত ভরাট করব, যেটা অপচেতন মনের মধ্যে আছে ওইটা আমি ভাববো না, ওইটা আমি দাগ দিয়ে চলে যাব, পরে এসে দেখব। যেটা অচেতন মনের মধ্যে আছে সেটাও আমি একটা দাগ দিয়ে যাব, সেটা পরে এসে আমি দেখব। আমি দ্রুত 100 প্রশ্ন মধ্যে যদি পড়া ফেলি, দেখবেন এর মধ্যে 50 থেকে 60টা প্রশ্ন সচেতন এবং চেতন মধ্যে আছে। আপনার আমার কথা কি বুঝতে পারতেছেন? 50 থেকে 60টা প্রশ্ন আপনি দেখবেন, মিলায় দেখবেন যে 40টা প্রশ্ন সবাই পারে এরকম বানানো হয়, নাহলে তো ভাঙচুর হয় হল। তার মানে কিছু কিছু লোক ফেল করে কিন্তু কয় প্রশ্ন সোজা হয়েছে। দেখবেন যারাই লাভ হয় যে প্রশ্ন সোজা হয়েছে তারা কিন্তু ফেল করে। বলেন কেন? ও 40টা 45টা পারে, ও তো কিছু পড়ে নাই, এই ওইটা পাইরা ওর কাছে অনেক কিছু না। আর যে ধরেন অনেক লেখাপড়া কইরা ধরেন 1 মার্কের জন্য ফেল করছে, তার কাছে তারে দেখলে ওর একটু আনন্দ পাওয়ার দরকার, আনন্দ পায়, একটা বিকৃত সুখ পায়, এত বইটা পাস করো নাই মিয়া, আর আমি 45টা কারেক্ট করছি। আসলে যে 5 মার্কই হচ্ছে মূল খেলা। আপনার অবচেতন মনে যেটা ঢুকে আছে পরীক্ষার হলের মধ্যে, ওই অবচেতন মন থেকে যে 5-10 খুঁজে বের করতে হবে আপনাকে পরবর্তী 20 মিনিটে, এইটাই হচ্ছে মূল পরীক্ষা। আমার কথা কি বুঝতে পারতেছেন? যে 5 মার্ক আপনার মনে হইতেছে তোলা খুব সহজ ছিল, যে মনে বলতেছে পরীক্ষাটা সোজা, আসলে মূল পরীক্ষাটা ওই 5 মার্কের মধ্যে, যে আপনি কতটা ছাইড়ে আসবেন যেটা আপনি চেনেন না, ওইটা ছাড়ার মানসিকতা তৈরি করে ফেলতে হবে। আর আমার মনে করার একটা মানসিকতা তৈরি করে ফেলতে হবে। এটা তো সকালে আমি পড়ে আসছি, দেখবেন ওই যে আপনি 40টা প্রশ্ন সেরে গেছেন, ওখান থেকে আপনি 30টা দাগাইলেন, ওই 30টা থেকেও আপনার 20টা হয়, 15টা হয়। আর আপনি শিওর হয়ে যে 60টা দাগাইছেন, ওখান থেকেও 10টা ভুল হয়। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে এইখান থেকে ওই 15 মেকআপ করে আপনাকে পাস করাচ্ছে। এগুলো আরো ধীরে ধীরে বুঝবেন। এগুলো বুঝতে গেলে আমাদের সাথে থাকতে হবে। আমরা অনলাইনে 6 দিন ক্লাস করাবো, আমরা সরাসরি 6 দিন ক্লাস করাবো। আমাদের এই ক্লাসগুলো যদি করেন সেক্ষেত্রে আমরা 18টা মডেল টেস্ট নেব, রেকর্ড ক্লাস দিব, এবং পাস ফেল এটা আল্লাহর হাতে এবং আপনার নিজের হাতে, এটা আমাদের হাতে নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পড়ার একটা ক্ষুধা তৈরি করতে হবে। পড়ার কিন্তু কোনো বিকল্প নাই। পড়ার ক্ষুধাটা তৈরি করতে গেলে আপনাকে আজকে থেকেই ঝাঁপায় পড়তে হবে, এবং আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি লিগাম প্রশ্ন ব্যাংকটাকে অন্তত 7 দিনের মধ্যে কি করব, শেষ করব। আপনি একবার শেষ করে আমার সাথে কথা বলেন, যে আমার মনে হয় ভালো লাগবে যে আমি এটা কিভাবে পড়বো, উপন্যাস মতো করে। পাঠ্যসূচি পড়তে গেলে আপনি যদি প্রথমেই পাঠ্যপুস্তক পড়তে যান, মেমোরি কিন্তু অযথা রিয়াক্ট করে। ইংলিশ দেখলে অনেকের দেখবেন মেমোরি কি অযথা রিয়াক্ট করে, পড়তে চায় না, স্কিপ করে। আমি যদি আরবি লেখা বা উর্দু লেখা দেখি, আমি স্কিপ করে যাব না? ওই রকম মেমোরি রিয়াক্ট করে। আপনাকে পড়তে হবে, আপনাকে মনে করতে হবে এটা একটা কি উপন্যাস, পাঠ্যসূচি না, এটা একটা উপন্যাস। এবং পৃষ্ঠা এত উপন্যাস হইলেও আমি এটা শেষ করে ফেলতাম। আর পড়তে পড়তে যেটা আপনার ভালো লাগবে সেইটা আপনি দাগাবেন। মজুমদার, ভালো আছি ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই, লাইভটি শেয়ার করে দিবেন। আর পাস করতে গেলে আপনাকে পড়ার তো আসলে বিকল্প কিছুই নাই, আপনাকে লিগাম প্রশ্ন ব্যাংকটা শেষ করতে হবে। এবং আমি এই কারণে বলতেছি যে প্রতি বছরই প্রিভিয়াস কোশ্চেন থেকে 30 থেকে 40% কোশ্চেনের সাদৃশ্যতা পাওয়া যায়। অর্থাৎ আপনার এই 30 থেকে 40টা কোশ্চেন আপনার পরিচিত মনে হবে, যে এইটা এর আগের পরীক্ষা বা কোনো না কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। তো এইটা আপনাকে বারবার 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 এখানে ছোটস্থ করে ফেলতে হবে। ছোটস্থ মানে কিন্তু ছোটস্থ, মুখস্থ নয়। তাহলে 1 সপ্তাহ আপনি পড়বেন, পড়া দাগাবেন, বইটাকে দাগায়া পরবর্তীতে আপনি ওইটাকে সাবজেক্ট ওয়ারি চিন্তা করবেন যে না, তাইলে এখন আমি এই সাবজেক্টটা শুরু করতেছি, বা আমি যেটা পড়াচ্ছি সেখান থেকে আপনি পড়া শুরু করেন। বুঝাইতে পারছি? তাহলে অল্প সময়ে পাস করতে চাইলে সময়টাকে কাজে লাগান। একটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ। লার্নেড ল একাডেমি প্রস্তুতির সহায়ক মাত্র। আমরা আপনাদের সাথে লেগে থাকতে চাই, এবং যারা আমার পুরনো স্টুডেন্ট আছেন তারাও আমাদের নক করতে পারেন। তাদেরকে বলছি যে পড়াশোনার মধ্যে থাকেন, কারণ এখন থেকে বছরে 2টা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই দুইটা পরীক্ষা অর্থাৎ এক বছরে দুইটা পরীক্ষায় যদি আপনি অ্যাডভোকেট হইতে না পারেন সেক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাবে এবং নেক্সট পরীক্ষাটা খুব সোজা হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিগত এই 5 তারিখের পর থেকে যে পরীক্ষাগুলো দেখতেছি সেই আঙ্গিকে যদি হয় সেক্ষেত্রে কিন্তু সুযোগ হারাবেন এবং আফসোস লাগবে। গত এমসিকিউ পরীক্ষা অনেকে দিতে পারে না, আফসোস করছে যে আমরা দিলে এটা পাশ করে যাইতাম। ওই ধরনেরই কোশ্চেন আমার ধারণা হবে, ওই কোশ্চেনের মান বজায় রাখবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।